শেফালির কথা শুনে বদরুলের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাগে ক্ষোভে সে হাত তুলল শেফালির গায়ে। এই 2 মিনিটের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো। বদরুলকে গ্রেপ্তার করার পর শেফালিকেও কিছু জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হলো। সেদিনের মতো থানায় পুলিশের সব কাজ সেরে বাড়ি ফিরতে শেফালির মোটামুটি রাত হয়ে গেল। সময় আনুমানিক 10:30টা হবে। ডরমেটরির কাছাকাছি আসতেই দুজন তার হাত পা চেপে ধরলো আর একজন মুখে রুমাল চেপে ধরলো। সাথে সাথে অজ্ঞান হয়ে সে লুটিয়ে পড়ল মাটিতে। তখন আশেপাশে ভালো করে লক্ষ্য করে ছেলে 3টি শেফালিকে টেনে নিয়ে গেল দূরের একটি পরিত্যক্ত ঘরে। অন্ধকার ঘরে অপরিচিত 3টি ছেলের কাছে বন্দী হয়ে আছে শেফালি। কি করবে সে? কিভাবে মুক্তি পাবে এই লোভী ছেলেগুলোর হাত থেকে? এসব ভাবতে ভাবতেই একটি ছেলে এসে তার পাশে দাঁড়ালো। তারপর বলল, খুব শিয়ানা হয়ে গেছিস, স্বামীরে থুইয়া চলে আসছিস চাকরি করতে। খুব বার বাড়ছে না? আজ তোর বিষ নামাই দিব। এরপর থেকে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না, সেই ব্যবস্থা করে দেব। ছেলেটির কথা শুনে শেফালি বুঝতে পারলো কাজটি তার হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া স্বামীর করা। সে নিজে যখন কিছু করতে পারছে না, তখন অন্যদের ভাড়া করেছে তার হয়ে শোধ নেবার জন্য। হিংসা কত মারাত্মক একটা জিনিস, এটি মানুষকে কিভাবে অন্ধ করে দেয়। এই হিংসার অনলে পুড়ে মানুষকে খুন করে ফেলে। এজন্যই মাঝে মাঝে মনে হয় বিবর্তনবাদ সত্য। তা না হলে হায়নার মতো হিংস্রতার গুণাবলী এই মানুষের মধ্যে আসে কিভাবে? একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটা মানুষের ভেতরে পৃথিবীর প্রায় প্রতিটা প্রাণীর স্বভাব সুপ্ত অবস্থায় রয়ে গেছে। সময় সময় সেটা বের হয়ে আসে, সময় সময় সেটা আবার সুপ্ত অবস্থায় চলে যায়। সে যাই হোক, এখন এই পরিস্থিতি থেকে কিভাবে মুক্তি পাবে শেফালি? এই কথা ভাবতে ভাবতে শেফালির মনে পড়ল সে সব সময় তার সাথে একটি ছোট্ট ফোল্ডিং করা ছুরি রাখে। সেটি শাড়ি কিংবা প্যান্ট যাই পরুক না কেন সবসময় কোমরে গুজে রাখে। এই কথা মনে পড়তেই সে একদম শক্ত হয়ে গেল। তারপর নিজেকে বলল, আজকে যাই হোক একটা উচিত শিক্ষা দিতে হবে। এর জন্য মরতে হলে মরবো, তবু ধর্ষিতা হব না। এসব কথা নিজেকে বলতেই একটি ছেলে তার কাছে চলে আসলো। সে তার হাত দিয়ে স্পর্শকাতর জায়গাগুলোতে ছোঁয়ার চেষ্টা করলো। শেফালি তখন একটু সরে গিয়ে ছেলেটার চোখে চোখ রেখে একটু হাসি দিয়ে নিজেই নিজের শাড়ির কুচিতে হাত দিল। শেফালির এই কাজটি দেখে ছেলেটা কিছুটা বিস্মিত হয়ে বাকিদের বলল, ওরে জোর করতে হবে না, এ তো দেখি অন্য জিনিস। এই কথা বলেই ছেলেটা তার নিজের জামা কাপড় ছাড়তে শুরু করলো। সেদিকে লক্ষ্য করে ছেলেটার দিকে মৃদু হাসি দিল শেফালি, আর ওদিকে খুব সাবধানে ছুরিটা নিয়ে নিল হাতের মুঠোয়। এ সময় কাপড় ছেড়ে ছেলেটা তার গোপন অঙ্গ শেফালির কাছে আনলো। শেফালি তখন বাঁ হাত দিয়ে ধরে ছেলেটির দিকে একটা মৃদু হাসি দিয়ে ডান হাতের ফোল্ডিং ছুরিটাকে উন্মুক্ত করে বসিয়ে দিল ছেলেটির গোপন অঙ্গে। এরপর পরদিন সংবাদপত্রে খবর এলো ধর্ষণ করতে গিয়ে গোপন অঙ্গ হারালো এক যুবক। সংবাদপত্রে খবরটির দিকে একবার চোখ বুলিয়ে ক্লাস নিতে চলে গেল শেফালি। তারপর ক্লাস শেষ করে সেদিনের মতো বাসায় ফিরে তার সাথে হয়ে যাওয়া ঘটনা বিস্তারিত জানালো মিডিয়াকে, এবং সাথে এটিও জানালো তার স্বামী তার এই উন্নতি দেখতে না পেরে কিভাবে তাকে ধর্ষণ করার জন্য লোক পাঠিয়েছে। খবরটি পরদিন প্রচার হতেই শেফালির পক্ষে একটি পাবলিক সেন্টিমেন্ট তৈরি হয়ে গেল। ফলাফল, একদিনের মধ্যে নাহিদ ও তার ভাড়া করা বাকি 2 ছেলেকে গ্রেপ্তার করা হলো। এই ঘটনার রেশ কাটতে কাটতে শেফালি সবার কাছে জনপ্রিয় মুখ হয়ে উঠল। কিন্তু এরকম জনপ্রিয়তা তার ভালো লাগছে না, কেননা সে কখনো এরকম জনপ্রিয়তা চায়নি। তাই সে উঠে পড়ে লাগলো তার উচ্চ শিক্ষার জন্য। এভাবে প্রায় 6 মাস লেগে থাকার পর সে হাতে পেল জার্মানির ভিসা। তারপর এই পচা গলা সমাজ ব্যবস্থার দেশ ছেড়ে একেবারের জন্য পাড়ি দিল জার্মানিতে। দেশে থাকলে শেফালি কখনোই ভালোভাবে বাঁচতে পারতো না। উঠতে বসতে তাকে নিয়ে আলোচনা হতো তার অতীত নিয়ে। তার উপর ওসব মানুষেরা তো আছেই যারা এসব মেয়েদের অসহায় মনে করে জোর করার চেষ্টা করত। তার উপর একজন পূর্ণবয়স্ক নারীর স্বাধীন হয়ে বেঁচে থাকা, তা কি মেনে নেওয়া যায়? যেখানে জন্মের সময় ধরে নেওয়া হয় নারী থাকবে অধীন,
তাকে সবসময় রক্ষণাবেক্ষণ করতে হবে। কিন্তু কেন ধরা হয়? সে কি তার নিজের রক্ষণাবেক্ষণ করতে পারে না? সে কি পুরুষের মতোই নিজের ভালো বুঝতে নিজেকে চালাতে পারে না? পারে না কি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে? সে পারে, তারপরও তাকে নিতে দেওয়া যাবে না। কেননা সে সিদ্ধান্ত নিতে শিখলে তার উপর আধিপত্য থাকবে না, থাকবে না নিজের সুবিধা। তখন আর স্যাক্রিফাইসের বুলি শুনিয়ে, পরাধীনতার সুখের মূল ঝরিয়ে তাকে আটকে রেখে নিজের আরামের জীবন যাপন করা যাবে না। এসব নির্মম সত্য বুঝে ফেলার জন্যই শেফালি আর দেশে ফিরে আসার ইচ্ছে রাখেনি। কেননা এই দেশ তাকে কখনোই স্বাধীনভাবে বাঁচতে দিত না। কারণ এই দেশে নারী হয়ে জন্ম নেওয়াটাই একটা অভিশাপ। শেফালির জীবন যেখানে ঊর্ধ্বমুখী হয়েছিল, ঠিক সেখানে নিম্নমুখী হয়েছিল নাহিদের জীবন। প্রতিশোধের আগুনে, পুরুষত্বের অহংকারে সে হিংসায় জ্বলে পুড়ে অন্ধ হয়ে গিয়েছিল। এখানে অনেকেই হয়তো নাহিদকে ঘৃণা করবে, কিংবা অনেকেই বলবে নাহিদের করা কাজটি আসলে বাস্তবে হয় না। আদেও কি হয় না? হয়। এই পুরুষতান্ত্রিক সমাজে নারী পুরুষ থেকে এগিয়ে গেলে, অধীনে না থাকলে একটা হিংসা বৃত্তি জেগে ওঠে মনের ভেতর। বারবার নিজেকে ব্যর্থ বলে মনে হয়, আর তখন বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে প্রতিশোধ নেওয়াটাই কাম্য হয়ে ওঠে। কিন্তু সেই প্রতিশোধ কখনো কাউকে ভালোভাবে বাঁচতে দেয় না। তাই তো শেফালির জীবনের রং বদল হয়ে যেখানে সে খুঁজে পেল মুক্তি, সেখানেই নাহিদের জীবনের রং বদল হয়ে সে খুঁজে পেল বন্দিত্ব। এভাবেই বদলে যায় জীবন, হয়ে যায় জীবনের রং বদল। কেউ বলতে পারে না কখন জীবন কোথায় চলে যাবে। তবু আমরা আটকে রেখে, ধরে রেখে স্থির করতে চাই জীবনকে, আর না পারলে নিতে চাই প্রতিশোধ। কিন্তু জীবন নিজেই যেখানে গতিশীল, সেখানে মানুষকে আটকে রাখা যাবে কিভাবে? গল্প এখানেই সমাপ্ত। গল্প জীবনের রং বদল, লেখা জিশান রহমান। গল্পটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আরো নতুন নতুন গল্প পেতে আমাদের পেজটিতে লাইক করুন এবং শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার গল্প তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটা কোন সময়ে দিলে আপনাদের সুবিধা হয় যদি বলেন, তাহলে আমরা সেই সময় গল্পটি আপলোড করব। তাহলে আমাদের একটু সুবিধা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।